সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। অনার্স দ্বিতীয় বর্ষের বিভিন্ন বিভাগের আমার প্রিয় ছাত্ররা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তৃতীয় অধ্যায় শুরু করব। গত ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়টা শেষ করেছি। আমাদের তৃতীয় অধ্যায়ের শিরোনাম হচ্ছে মূল্য, মজুরি ও কর্মসংস্থান। আমরা আজকে এই অধ্যায়ের যে বিষয়টি সম্পর্কে জানব সেটি হচ্ছে মুদ্রাস্ফীতি কি, এর কারণ, ফলাফল ও নিয়ন্ত্রণের উপায় সম্পর্কে। তাহলে প্রথমে আমরা জেনে নেই যে মুদ্রাস্ফীতি কি। মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন খাদ্যদ্রব্য এবং অন্যান্য যে সেবা সামগ্রী এগুলোর দাম স্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ার যে প্রবণতা তাকেই মূলত মুদ্রাস্ফীতি বলা হয়। এ প্রসঙ্গে আমরা কয়েকজন অর্থনীতিবিদদের দেয়া কয়েকটি সংজ্ঞা সম্পর্কে জানব। আমি সংজ্ঞাগুলো লিখছি। অর্থনীতিবিদ কুলবর্নের মতে মুদ্রাস্ফীতি এমন একটি পরিস্থিতি যেখানে অত্যধিক পরিমাণ অর্থ অল্প পরিমাণ দ্রব্য সামগ্রীর পেছনে ধাবিত হয়। অর্থনীতিবিদ জে এম কেইন্সের মতে পূর্ণ নিয়োগ ক্ষেত্রে উৎপাদনের পরিমাণ স্থির থেকে মোট চাহিদা বৃদ্ধির দ্বারা যদি দাম স্তর বাড়ে তবে তা হবে প্রকৃত মুদ্রাস্ফীতি।
এই সংজ্ঞা দুটির আলোকে আমরা মুদ্রাস্ফীতির কতগুলো বৈশিষ্ট্য পাই, সেই বৈশিষ্ট্যগুলো আমি লিখছি। মুদ্রাস্ফীতির বৈশিষ্ট্য। 1 নম্বর, দাম স্তর ক্রমাগত বাড়তে থাকে। 2 নম্বর, অর্থের মূল্য বা অর্থের ক্রয় ক্ষমতা কমতে থাকে। 3 নম্বর, অধিক অর্থ দিয়ে কম পরিমাণ পণ্য সামগ্রী ও সেবা ক্রয় করা যায়। 4 নম্বর বৈশিষ্ট্য, পণ্যের সামগ্রিক যোগানের তুলনায় সামগ্রিক চাহিদা বেশি হয়। আমাদের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে দাম স্তর ক্রমাগত বাড়তে থাকবে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে অর্থের মূল্য বা ক্রয় ক্ষমতা সেটা কমে যাবে। কোনো জিনিসের দাম বা দ্রব্যগুলোর দাম যদি বাড়ে, তখন আলটিমেটলি ব্যক্তির হাতে যে পরিমাণ অর্থ থাকবে তা দিয়ে সে কিন্তু কম পরিমাণ দ্রব্য ক্রয় করতে পারবে, অর্থাৎ অর্থের ক্রয় ক্ষমতাটা কমে যাবে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে অধিক অর্থ দিয়ে কম পরিমাণ পণ্য সামগ্রী এবং সেবা ক্রয় করা যায়। মুদ্রাস্ফীতির আগে ব্যক্তি যে পরিমাণ দ্রব্য ওই টাকা দিয়ে ক্রয় করতে পারত, মুদ্রাস্ফীতি হলে কিন্তু আগের চেয়ে সে কম পরিমাণ দ্রব্য ক্রয় করতে পারবে। পণ্যের সামগ্রিক যোগানের তুলনায় সামগ্রিক চাহিদা বেশি হবে। এটার একটা অন্যতম কারণ হচ্ছে যে অর্থনীতিতে কৃষি পণ্য বা শিল্প পণ্য এটা বাজারে আসতে কিন্তু কিছুটা সময় লাগে। তো হঠাৎ করে দ্রব্যগুলোর দাম বেড়ে গেল, সেই মুহূর্তেই কিন্তু পণ্যের যোগান দেওয়াটা সম্ভব হয় না, কিন্তু ওই মুহূর্তে দেখা যাচ্ছে যে পণ্যের চাহিদা সৃষ্টি হচ্ছে। তো চাহিদার তুলনায় যখন যোগানটা কমে যাবে বা চাহিদাটা বেশি হবে, তখন কিন্তু দ্রব্যের দামটা বেড়ে যাবে। এই হচ্ছে আমাদের মুদ্রাস্ফীতির যে বৈশিষ্ট্য, সেগুলো সম্পর্কে আমরা জানলাম। আমরা এখন ভোক্তার মূল্য সূচক এবং মুদ্রাস্ফীতি নির্ণয়ের হার সম্পর্কে জানব। ভোক্তার মূল্য সূচক বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স। ভোক্তার মূল্য সূচক বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস খাদ্য দ্রব্য, খাদ্য বহির্ভূত পণ্য এবং অন্যান্য সেবা সামগ্রী নিয়ে জাতীয় ভোক্তার মূল্য সূচক প্রণয়ন করে থাকে। আর মুদ্রাস্ফীতি নির্ণয়ের হারটা হচ্ছে, এটা আমরা একটা সূত্রের মাধ্যমে পরিমাপ করি, সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি হার
বর্তমান বছরের মূল্যস্তর মাইনাস পূর্বের বছরের মূল্যস্তর ডিভাইডেড বাই পূর্বের বছরের মূল্যস্তর ইন্টু 100। এখানে আমি পূর্বের বছরের মূল্যস্তর লিখেছি। এটা হচ্ছে একটা ভিত্তি বছর ধরে নেওয়া হয়, এমন একটা বছর যে বছর কোনো ধরনের রাজনৈতিক অস্থিরতা ছিল না বা প্রাকৃতিক কোনো দুর্যোগ ছিল না, এরকম একটা বছরকে ভিত্তি বছর ধরে নিয়ে এই মুদ্রাস্ফীতির হারটা বের করা হয়ে থাকে। বাংলাদেশে গত অর্থ বছরে অর্থাৎ 19-20 অর্থ বছরে খাদ্যমূল্যের একটা ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল, যে কারণে আমাদের মুদ্রাস্ফীতির হারটা ছিল 5.69%। মূলত বন্যা এবং বৃষ্টিপাতের ফলে চাল এবং সবজির দামের ঊর্ধ্বমুখী থাকায় এই মূল্যস্ফীতিটা জুলাই থেকে অক্টোবর পর্যন্ত একটা ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল, যে কারণে গড় যে মূল্যস্ফীতি সেটাও বেড়ে যায়, যেটা হয় শেষ পর্যন্ত 5.69%। এবং চলতি অর্থ বছরে অর্থাৎ 20-21 অর্থ বছরের জন্য সরকার মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 5.4%। এটা হচ্ছে 2020 থেকে 21 অর্থ বছরের লক্ষ্যমাত্রা, অর্থাৎ মুদ্রাস্ফীতিটাকে সরকার 5.4%-এর মধ্যে রাখার চেষ্টা করছে। আর এই 5.69 হচ্ছে আমাদের 19-20 অর্থ বছরের মুদ্রাস্ফীতির হার, যেটা হচ্ছে যে অলরেডি যে অর্থ বছরটা চলে গেছে সেই অর্থ বছরে যে মুদ্রাস্ফীতির পরিমাণটা ছিল সেটা হচ্ছে এই 5.69%। আমরা এখন ভোক্তার মূল্য সূচক এবং মুদ্রাস্ফীতির হার নির্ণয়ের সূত্রটি সম্পর্কে জানব। ভোক্তার মূল্য সূচক বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সংক্ষেপে সিপিআই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস খাদ্যদ্রব্য এবং খাদ্য ছাড়া অন্যান্য যে দ্রব্যগুলো এবং সেবা সামগ্রী নিয়ে জাতীয় ভোক্তা মূল্যসূচক প্রণয়ন করে থাকে। এবং মুদ্রাস্ফীতির হার নির্ণয়ের যে সূত্রটি সেটি হচ্ছে মুদ্রাস্ফীতির হার বের করার সূত্রটা হচ্ছে বর্তমান বছরের মূল্যসূচক মাইনাস পূর্বের বছরের মূল্যসূচক ডিভাইডেড বাই পূর্বের বছরের মূল্যসূচক ইন্টু 100। সংক্ষেপে এটাকে লেখা যায় P1 মাইনাস P0 ডিভাইডেড বাই P0 ইন্টু 100। এখানে পূর্বের অর্থ বছর লেখা হয়েছে, এটা হচ্ছে আসলে একটা ভিত্তি বছর ধরে নেওয়া হয় মুদ্রাস্ফীতি বের করার সময়। এই ভিত্তি বছরটা হচ্ছে এমন একটা বছর যে বছর কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল না বা কোনো প্রাকৃতিক দুর্যোগ ছিল না, এরকম একটা বছরের কে ধরে নেওয়া হয় ভিত্তি বছর হিসেবে, যেটার পরিপ্রেক্ষিতে বর্তমান বছরের মুদ্রাস্ফীতির হারটা বের করা হয়।
গত অর্থ বছরে অর্থাৎ 19-20 অর্থ বছরে খাদ্যমূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল, যে কারণে মুদ্রাস্ফীতির পরিমাণ দাঁড়ায় 5.69%। মূলত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বন্যা এবং বৃষ্টিপাতের কারণে চাল এবং সবজির দাম বাড়ার কারণে খাদ্যমূল্য অনেকটা বেশি ছিল, যে কারণে এই গড় মুদ্রাস্ফীতিটা এই পর্যায়ে গেছে। এরপরে বর্তমান যে অর্থ বছর অর্থাৎ 20-21 অর্থ বছরে সরকার মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 5.4%। এখানে 5.4%-এ মুদ্রাস্ফীতিটাকে ধরে রাখার জন্য সরকার চেষ্টা করে যাবে। এটা হচ্ছে লক্ষ্যমাত্রা। আর এটা হচ্ছে আমাদের গত বছরের যেটা আমাদের মুদ্রাস্ফীতির পরিমাণ ছিল, সেটা হচ্ছে 5.69%। এই যে 5.6% মুদ্রাস্ফীতি ছিল, এটা ছিল গত 3 বছরের মধ্যে সর্বোচ্চ। বিশেষ করে করোনাকালীন সময়ে বা করোনার কারণে কিন্তু মুদ্রাস্ফীতিটা কিছুটা বেশি ছিল, কারণ বছর জুড়েই খাদ্যমূল্যের একটা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে, যে কারণে এটা কিছুটা বেশি ছিল। এছাড়াও একটা উন্নয়নশীল দেশে যেহেতু অনেক ধরনের সরকার উন্নয়নমূলক কর্মকাণ্ড কাজ করে, যে কারণে এখানে স্বল্প মাত্রার মুদ্রাস্ফীতি থাকতে পারে। অনেক অর্থনীতিবিদ স্বল্প মাত্রার মুদ্রাস্ফীতি থাকাটাকে একটা অর্থনীতির জন্য ভালো বলে মনে করেন, কারণ মুদ্রাস্ফীতি থাকার সাথে সাথে সেখানে উৎপাদন বাড়ছে, উৎপাদন বাড়ার ফলে মানুষের আয় বাড়ে, আয় বাড়ার ফলে চাহিদা বাড়ে, যে কারণেই মূলত মুদ্রাস্ফীতিটার সৃষ্টি হয়। যে কারণে অনেক অর্থনীতিবিদ মত প্রকাশ করেন যে একটা অর্থনীতিতে স্বল্প মাত্রার মুদ্রাস্ফীতি থাকলে সেটা অর্থনীতির জন্য কিছুটা ভালো, যেহেতু একদিকে চাহিদা বাড়ছে, অন্যদিকে দামও বাড়ছে, তো মানুষের আয়ও বেড়ে যাচ্ছে, যে কারণে মুদ্রাস্ফীতিটা মানুষের জন্য অতটা কষ্টকর হয় না। এখন আমরা বাংলাদেশে মুদ্রাস্ফীতির কারণগুলো সম্পর্কে জানবো। আমি প্রথমে পয়েন্টগুলো লিখে নিচ্ছি। বাংলাদেশে মুদ্রাস্ফীতির কারণ: 1 নম্বর, অর্থের যোগান বৃদ্ধি। 2 নম্বর, সরকারি ব্যয় বৃদ্ধি। 3 নম্বর, ঋণের পরিমাণ বৃদ্ধি। 4 নম্বর, কর হ্রাস। 5 নম্বর, উৎপাদন হ্রাস। 6 নম্বর, ট্রেড ইউনিয়নের প্রভাব। 7 নম্বর, আন্তর্জাতিক বাণিজ্যে উদ্বৃত্ত। 8 নম্বর, যুদ্ধ ব্যয় নির্বাহ। 9 নম্বর, বৈদেশিক ঋণ সাহায্য ও অনুদান বৃদ্ধি। 10 নম্বর, মজুতদার ও চোরাকারবারি।
11 নম্বর, বেতন কাঠামোর পরিবর্তন। 12 নম্বর, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। 13 নম্বর, রাজনৈতিক অস্থিতিশীলতা। আমাদের 1 নম্বর পয়েন্ট হচ্ছে অর্থের যোগান বৃদ্ধি। অর্থনীতিতে অর্থের যোগান বৃদ্ধি পেলে মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে যায়, কিন্তু একটি অর্থনীতিতে যখন চাহিদা বেড়ে যায় সেই মুহূর্তেই কিন্তু দ্রব্যের উৎপাদন বাড়ানো সম্ভব হয় না, কারণ কৃষি পণ্য বা শিল্প পণ্য সেটা উৎপাদিত হয়ে বাজারে আসতে কিন্তু কিছুটা সময়ের প্রয়োজন, যে কারণে যখন মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে গিয়ে মানুষ অতিরিক্ত চাহিদা করছে পণ্যের, তখন আলটিমেটলি দ্রব্যের দামটা বেড়ে যায় এবং দাম বেড়ে গিয়ে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সরকারি ব্যয় বৃদ্ধি। অনেক সময় সরকার উন্নয়ন কর্মকাণ্ড ঘটানোর জন্য ঘাটতি বাজেট নীতি গ্রহণ করে। এই ঘাটতি বাজেট নীতির কারণে সরকারের আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণটা বেশি হয়, এবং যখন আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণটা বেশি হয় তখন অর্থনীতিতে অতিরিক্ত অর্থের একটা প্রবাহ সৃষ্টি হয়, যার ফলে মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। কর্মসংস্থানের সুযোগ হলে মানুষের আয় বেড়ে যায়, আয় বেড়ে গিয়ে ক্রয় ক্ষমতার সৃষ্টি হয়, ক্রয় ক্ষমতা বেড়ে গিয়ে চাহিদা বেড়ে যায়, চাহিদা বেড়ে গিয়ে দ্রব্যের দাম স্তর বেড়ে যায় এবং মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ঋণের পরিমাণ বৃদ্ধি। কেন্দ্রীয় ব্যাংক, যেমন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক, তো বাংলাদেশ ব্যাংক অনেক সময় ব্যাংক হার বা রিজার্ভ অনুপাত হার এটা কমিয়ে দেয়। এটা কমালে বাণিজ্যিক যে ব্যাংকগুলো আছে তারা বেশি পরিমাণ ঋণ দিতে পারবে জনগণকে বা প্রতিষ্ঠানকে। যখন জনগণ এবং প্রতিষ্ঠানের হাতে বেশি পরিমাণ অর্থ থাকবে তখন মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে যাবে, ক্রয় ক্ষমতা বেড়ে গিয়ে চাহিদা বেড়ে যাবে, বেড়ে গিয়ে মুদ্রাস্ফীতির সৃষ্টি হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কর হ্রাস। সরকার যদি কর হ্রাস করে তাহলে জনগণের হাতে বেশি পরিমাণ টাকা থাকবে খরচ করার জন্য, এবং বেশি পরিমাণ টাকা যখন মানুষ খরচ করতে পারবে তখন উৎপাদন যেহেতু বাড়ছে না তাই দ্রব্যের মূল্য বেড়ে যাবে, দ্রব্যের মূল্য বেড়ে গিয়ে মুদ্রাস্ফীতির সৃষ্টি হবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে উৎপাদন হ্রাস। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস এসব কারণে দ্রব্যের উৎপাদন কমে গেলে, দ্রব্যের উৎপাদন যখন কমে যাবে তখন এটার যোগানও কমে যাবে। এই যোগান যখন কমে যাবে তখন দাম স্তর বেড়ে যাবে এবং মুদ্রাস্ফীতির সৃষ্টি হবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে ট্রেড ইউনিয়নের প্রভাব। বর্তমানে শ্রমিক সংঘ বা ট্রেড ইউনিয়ন অনেক বেশি শক্তিশালী। তারা বিভিন্ন সময় মালিক পক্ষকে চাপ সৃষ্টি করে মজুরি বৃদ্ধির জন্য। মজুরি বাড়াতে যদি বাধ্য হয় মালিক পক্ষ তাহলে উৎপাদিত দ্রব্যের দাম বেড়ে যাবে, উৎপাদিত দ্রব্যের দাম বেড়ে গিয়ে মুদ্রাস্ফীতির সৃষ্টি হবে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যে উদ্বৃত্ত। আন্তর্জাতিক বাণিজ্যে রপ্তানির পরিমাণ যদি আমদানির চেয়ে বেশি হয় তাহলে একটা উদ্বৃত্ত অবস্থার সৃষ্টি হবে। এই উদ্বৃত্ত অবস্থার সৃষ্টি হলে মানুষের হাতে অতিরিক্ত টাকা থাকবে খরচ করার জন্য, যার ফলে দ্রব্যের মূল্য বেড়ে যাবে এবং মুদ্রাস্ফীতির সৃষ্টি হবে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে যুদ্ধ ব্যয় নির্বাহ। যুদ্ধকালীন সময়ে যুদ্ধের ব্যয় নির্বাহ করার জন্য সরকারের পক্ষে কর ধার্য করা বা ঋণ নেওয়া কিন্তু সম্ভব না। তখন সরকার অতিরিক্ত নোট ছাপাতে পারে, নতুন কাগজের নোট ছাপিয়ে সেটা বাজারে ছাড়তে পারে, যার ফলে অর্থের যোগানটা বেড়ে যাবে, কিন্তু উৎপাদন যেহেতু সেই মুহূর্তে বাড়ছে না, যার ফলে দ্রব্যের দাম স্তর বেড়ে যাবে এবং মুদ্রাস্ফীতিও ঘটবে। 9 নম্বর পয়েন্ট হচ্ছে বৈদেশিক ঋণ, সাহায্য ও অনুদান বৃদ্ধি। বৈদেশিক ঋণ, সাহায্য এবং অনুদান যদি বৃদ্ধি পায় তাহলে অর্থের প্রবাহটা বেড়ে যাবে অর্থনীতিতে। অর্থের প্রবাহ বেড়ে গেলে এবং এই অর্থ যদি উৎপাদনশীল খাতে
ব্যয় না হয়ে অনুৎপাদনশীল খাতে ব্যয় হয়, তাহলে মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে যাবে, অতিরিক্ত চাহিদার সৃষ্টি হবে, যার ফলে দ্রব্যের দাম স্তর বেড়ে যাবে এবং মুদ্রাস্ফীতির সৃষ্টি হবে। 10 নম্বর পয়েন্ট হচ্ছে মজুতদার ও চোরা কারবারি। মজুতদার এবং চোরা কারবারিদের কারণেও দ্রব্যের দাম অনেক সময় বেড়ে যায়। মজুতদাররা কি করে? পণ্য মজুত করে রেখে কৃত্রিমভাবে দ্রব্যের অভাব সৃষ্টি করে, আর চোরা কারবারিরা নিজ দেশের পণ্য অন্য দেশে লুকিয়ে বিক্রি করে দেয়, যার ফলেও কি হবে? পণ্যের একটা সংকট সৃষ্টি হবে, সংকট সৃষ্টি হয়ে দ্রব্যের দাম বেড়ে যাবে এবং মুদ্রাস্ফীতির সৃষ্টি হবে। 11 নম্বর পয়েন্ট হচ্ছে বেতন কাঠামোর পরিবর্তন। সরকার যদি বেতন কাঠামোর পরিবর্তন করে, আয় বাড়ায়, বেতন বাড়ায়, তাহলে মানুষের আয় বেড়ে যাবে। আয় বেড়ে গেলে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, অতিরিক্ত চাহিদার সৃষ্টি হবে, দ্রব্যের দাম স্তর বেড়ে যাবে এবং মুদ্রাস্ফীতির সৃষ্টি হবে। 12 নম্বর পয়েন্ট হচ্ছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা যদি অনুন্নত হয়, তাহলে পণ্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতে বেশি পরিমাণ টাকা লাগবে, যার ফলে দ্রব্যের দাম বেড়ে যাবে এবং মুদ্রাস্ফীতি ঘটবে। 13 নম্বর পয়েন্ট হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা। রাজনৈতিক অস্থিতিশীলতা যেমন হরতাল, অবরোধ, এইসব কারণে অনেক সময় উৎপাদন ব্যাহত হয়। উৎপাদন যখন ব্যাহত হবে, তখন দ্রব্যের যোগান কিন্তু কমে যাবে। দ্রব্যের যোগান কমে গেলে এর দাম বেড়ে যাবে এবং মুদ্রাস্ফীতির সৃষ্টি হবে। এই হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে মুদ্রাস্ফীতি হওয়ার কারণগুলো। এখন আমরা বাংলাদেশের মুদ্রাস্ফীতির ফলাফল বা প্রভাবগুলো সম্পর্কে জানব। প্রথমে আমি পয়েন্টগুলো লিখে নিচ্ছি। বাংলাদেশে মুদ্রাস্ফীতির ফলাফল বা প্রভাব। 1 নম্বর, উৎপাদন ও কর্মসংস্থানের উপর প্রভাব। 2 নম্বর, বন্টনের উপর প্রভাব। বন্টনের উপর প্রভাবের আবার কয়েকটা ভাগ আছে, যেমন ক, শ্রমিক শ্রেণী, খ, কৃষক, গ, বিনিয়োগকারী, ঘ, উৎপাদক শ্রেণী, করদাতা, ঋণদাতা ও ঋণ গ্রহীতা। 3 নম্বর, আন্তর্জাতিক বাণিজ্যের উপর প্রভাব। 4 নম্বর, সামাজিক প্রভাব। তাহলে আমাদের 1 নম্বর পয়েন্ট হচ্ছে
উৎপাদন ও কর্মসংস্থানের উপর প্রভাব। স্বল্প মুদ্রাস্ফীতি থাকলে একটি অর্থনীতিতে অব্যবহৃত যে সম্পদগুলো সেগুলো নিয়োগের পরিমাণ বাড়ে, যার ফলে উৎপাদন বাড়ে এবং কর্মসংস্থান বাড়ে। কিন্তু যদি অধিক মাত্রায় মুদ্রাস্ফীতি থাকে তাহলে সেটা কিন্তু উৎপাদন ব্যাহত হয়, যার ফলে মানুষের আয় কমে যায়, আয় কমে গিয়ে ভোগ ব্যয় বেড়ে যায়, ভোগ ব্যয় বেড়ে গিয়ে সঞ্চয়ের হারটা কমে যায়, যার ফলে মূলধন গঠন সেটা কম হয় এবং যার পরিপ্রেক্ষিতে বিনিয়োগ কমে যায় এবং কর্মসংস্থানও আবার কমে যায়। এরপরে পয়েন্ট হচ্ছে বন্টনের উপর প্রভাব। আমাদের প্রথম পয়েন্টটা হচ্ছে শ্রমিক শ্রেণীর উপর প্রভাব। মুদ্রাস্ফীতির ফলে শ্রমিক শ্রেণী কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, কারণ তারা যে নির্দিষ্ট পরিমাণ অর্থ মজুরি হিসেবে পায় তা দিয়ে তাদের ক্রয় ক্ষমতা কমে যাওয়ার কারণে যে পরিমাণ দ্রব্য তারা আগে কিনতে পারত তার চেয়ে কম পরিমাণ দ্রব্য তারা কিনতে পারে, যার ফলে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। খ হচ্ছে কৃষক শ্রেণী। মুদ্রাস্ফীতির ফলে কৃষক শ্রেণীও ক্ষতিগ্রস্ত হয়, তবে যারা ধনী কৃষক তারা কিন্তু লাভবান হয়। যেহেতু তাদের জমির পরিমাণ বেশি, তাই তারা যখন তাদের ফসলটা বিক্রি করছে তারা কিন্তু মুদ্রাস্ফীতির কারণে ফসলের দাম বেশি থাকায় তারা কিন্তু বেশি পরিমাণ অর্থ পাচ্ছে। ক্ষুদ্র বা প্রান্তিক কৃষক যারা তারা ক্ষতিগ্রস্ত হয়, কারণ যেহেতু তারা তারা যে পারিশ্রমিকটা পাচ্ছে তা দিয়ে ক্রয় ক্ষমতা যেহেতু তাদের কমে যাচ্ছে, যে কারণে ওই টাকাটা দিয়ে তারা যখন দ্রব্য কিনতে যাচ্ছে তারা কম পরিমাণ দ্রব্য কিনতে পারছে, যার ফলে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। গ হচ্ছে বিনিয়োগকারী। মুদ্রাস্ফীতি থাকলে শেয়ার বাজারে বিনিয়োগকারীরা কিন্তু লাভবান হয়, কারণ শেয়ারের মূল্য বেড়ে যায়। এছাড়া কোম্পানিগুলোর লাভ যেহেতু বেশি হয় তাই তারা ডিভিডেন্ডের যে হার সেটাও তারা বাড়াতে পারে। কিন্তু ঋণপত্রে বিনিয়োগকারীরা, বিশেষত সরকারি যে ঋণপত্র, সঞ্চয়পত্র, এগুলোতে বিনিয়োগকারীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, যেহেতু তারা নির্দিষ্ট পরিমাণ একটা সুদ পায় এবং দ্রব্যের ক্রয় ক্ষমতা কমে যাওয়ার কারণে তারা যে পরিমাণ অর্থটা পাচ্ছে তা দিয়ে তারা আগের চেয়ে কম পরিমাণ দ্রব্য ক্রয় করতে পারে বলে সরকারি সঞ্চয়পত্রের বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়। এরপরে হচ্ছে উৎপাদন শ্রেণী। মুদ্রাস্ফীতি থাকলে উৎপাদক শ্রেণী লাভবান হয়, কারণ তাদের উৎপাদন বাড়ে, সেই সাথে সাথে তাদের মুনাফার পরিমাণটাও বেড়ে যায়। এরপরে হচ্ছে করদাতা। মুদ্রাস্ফীতি থাকলে করদাতা লাভবান হয়, কারণ সে কর হিসেবে যে পরিমাণ অর্থ দিচ্ছে, যেহেতু অর্থের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, যার ফলে সে লাভবান হয়। আমাদের পরের পয়েন্ট হচ্ছে ঋণদাতা ও ঋণ গ্রহীতা। মুদ্রাস্ফীতি থাকলে ঋণদাতা ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু ঋণ গ্রহীতা লাভবান হয়। ঋণদাতা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়? ঋণদাতা যেহেতু যে পরিমাণ টাকা দিয়েছে যখন সে ফেরত পাচ্ছে, তখন যদি অর্থনীতিতে মুদ্রাস্ফীতি থাকে তাহলে সে যে পরিমাণ অর্থ পাচ্ছে ফেরত, তার ক্রয় ক্ষমতা যেহেতু কমে যাচ্ছে, যার ফলে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে ঋণ গ্রহীতা যে ঋণ নিয়েছিল, মুদ্রাস্ফীতির সময় সে যখন ঋণটা পরিশোধ করছে, যেহেতু অর্থের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, যার ফলে সে যে পরিমাণ অর্থ ফেরত দিচ্ছে তা দিয়ে আগের চেয়ে যেহেতু কম পরিমাণ দ্রব্য ক্রয় করা যাবে, যার ফলে সে কিন্তু লাভবান হচ্ছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের উপর প্রভাব। রপ্তানি পণ্যের উৎপাদন ব্যয় বাড়ে, যার ফলে উৎপাদিত পণ্য যখন বৈদেশিক বাজারে যাচ্ছে, বৈদেশিক বাজারে এই রপ্তানি পণ্যের চাহিদা কমে যেতে পারে, যেহেতু দাম বৃদ্ধি পেয়েছে, যার ফলে রপ্তানি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে সামাজিক প্রভাব। স্বল্প মাত্রার মুদ্রাস্ফীতি অর্থনীতির জন্য সমৃদ্ধি বয়ে আনে, যেহেতু উৎপাদন বাড়ে, কর্মসংস্থান বাড়ে। কিন্তু মুদ্রাস্ফীতি যদি বেশি হয় সেটা অর্থনীতির জন্য ক্ষতিকর, কারণ এর ফলে মানুষের আয় বৈষম্য সৃষ্টি হয়। এছাড়া অনেক সময় শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়, সার্বিকভাবে সমাজে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই হচ্ছে আমাদের বাংলাদেশে মুদ্রাস্ফীতির ফলাফল বা প্রভাব। এখন আমরা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়গুলো সম্পর্কে জানব। প্রথমে আমি পয়েন্টগুলো লিখে নিচ্ছি। বাংলাদেশে
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়সমূহ। 1 নম্বর পয়েন্ট, রাজস্ব পদ্ধতি। ক, সরকারি ব্যয় হ্রাস। খ, করের পরিমাণ বৃদ্ধি। 2 নম্বর পয়েন্ট, আর্থিক পদ্ধতি। ক, ব্যাংক হার বৃদ্ধি। খ, সংরক্ষণের হার বৃদ্ধি। গ, খোলা বাজার নীতি। 3 নম্বর, প্রত্যক্ষ নিয়ন্ত্রণ পদ্ধতি। ক, সর্বোচ্চ দাম নির্ধারণ। খ, ন্যায্য মূল্যে বিক্রয় কেন্দ্র স্থাপন। গ, মজুরি নিয়ন্ত্রণ। ঘ, উৎপাদন বৃদ্ধি। ঊ, আমদানি বৃদ্ধি। সরকার রাজস্ব পদ্ধতির মাধ্যমে মুদ্রাস্ফীতিটাকে নিয়ন্ত্রণ করতে পারে। এর মধ্যে আমাদের প্রথম পয়েন্টটা হচ্ছে যে সরকারি ব্যয় হ্রাস। সরকারি ব্যয় হ্রাসের মাধ্যমেও কিন্তু মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়। যেমন সরকার যদি সুষম বাজেট বা উদ্বৃত্ত বাজেট নীতি গ্রহণ করে, তাহলে অর্থনীতিতে অর্থের যে প্রবাহ সেটা কমে যাবে, যার ফলে মানুষের হাতে কম পরিমাণ টাকা থাকবে খরচ করার জন্য। এর ফলে চাহিদা কমে যাবে এবং দ্রব্যের দাম কমে গিয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। এরপর হচ্ছে করের পরিমাণ বৃদ্ধি। সরকার যদি জনগণের উপর করের পরিমাণটা বাড়িয়ে দেয়, তাহলে মানুষের ব্যয়যোগ্য আয়ের পরিমাণটা কমে যাবে, যার ফলে কম পরিমাণ টাকা থাকবে মানুষের খরচ করার জন্য। এর ফলে দ্রব্যের চাহিদা কমে গিয়ে দামের স্তর কমে গিয়ে মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণে আসবে। 2 নম্বর হচ্ছে আর্থিক পদ্ধতি। একটি দেশের সরকার এই আর্থিক পদ্ধতি মূলত দেশের যে কেন্দ্রীয় ব্যাংক তার মাধ্যমে বাস্তবায়ন করে থাকে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এই কাজগুলো করে থাকে। প্রথম পয়েন্ট হচ্ছে ব্যাংক হার বৃদ্ধি। বাংলাদেশ ব্যাংক যদি ব্যাংক হারটা বাড়িয়ে দেয়, তাহলে বাণিজ্যিক যে ব্যাংকগুলো আছে তারা কম পরিমাণ ঋণ নিতে পারবে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে, যার ফলে তারা যখন জনগণকে ঋণ দিতে যাবে তখন তারা কম পরিমাণ ঋণ দেবে জনগণকে, এবং এর ফলে জনগণের হাতে কম পরিমাণ টাকা থাকবে, যার ফলে মানুষের ক্রয় ক্ষমতাটা কমে যাবে, চাহিদা কমে যাবে, দ্রব্যের দাম স্তর কমে গিয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। খ হচ্ছে সংরক্ষণের হার বৃদ্ধি। এটাও বাংলাদেশ ব্যাংক যদি সিআরআর বা এই ক্যাশ রিজার্ভ রেশিওটা যদি বাড়িয়ে দেয়, তাহলে বাণিজ্যিক যে ব্যাংকগুলো তাদেরকে বেশি পরিমাণ টাকা
পার্সেন্টেজ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হবে, যার ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে কম পরিমাণ টাকা থাকবে জনগণকে ঋণ হিসেবে দেওয়ার জন্য। এবং জনগণের হাতে যখন ঋণ হিসেবে কম পরিমাণ টাকা আসবে তখন তারা কম পরিমাণ টাকাই খরচ করবে, যার ফলে সামগ্রিকভাবে অর্থনীতিতে চাহিদা কমে যাবে, দ্রব্যের দাম স্তর কমে যাবে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। গ হচ্ছে খোলা বাজার নীতি। বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সরকারি বন্ড বা সঞ্চয়পত্র এগুলো ক্রয় বিক্রয় করে থাকে। দেশে যদি মুদ্রাস্ফীতি থাকে তখন কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক বা জনগণের কাছে এই ঋণপত্র, সঞ্চয়পত্র এগুলো বিক্রি করবে। বিক্রি করলে মানুষের কাছ থেকে বা ব্যাংকগুলোর কাছ থেকে টাকাটা চলে যাবে বাংলাদেশ ব্যাংকের হাতে, যার ফলে অর্থনীতিতে আয় প্রবাহটা কমে যাবে, মানুষের হাতে কম পরিমাণ টাকা থাকবে খরচ করার জন্য, যার পরিপ্রেক্ষিতে দ্রব্যের চাহিদা কমে যাবে, দ্রব্যের মূল্য কমে যাবে এবং মুদ্রাস্ফীতি কমে যাবে। এর 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ পদ্ধতি। এর মধ্যে প্রথম পয়েন্টটা হচ্ছে সর্বোচ্চ দাম নির্ধারণ। যখন একটি দেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি থাকে তখন সরকার কি করতে পারে? সরকার একটা নির্দিষ্ট দাম নির্ধারণ করে দিতে পারে যে এর বেশি দাম বাড়ানো যাবে না, যার ফলে কি হবে? ওই দামেই কিন্তু দ্রব্য বাজারে বিক্রি করতে হবে, যার ফলে দ্রব্যের দাম কমে গিয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করাটা সম্ভবপর হবে। খ হচ্ছে ন্যায্য মূল্যে বিক্রয় কেন্দ্র স্থাপন। দেশে যখন অনেক মুদ্রাস্ফীতি থাকে তখন সরকার ন্যায্য মূল্যে বিক্রয় কেন্দ্র স্থাপন করতে পারে, যার ফলে ওখান থেকে মানুষ ন্যায্য মূল্যে দ্রব্য কিনতে পারবে। এর পরিপ্রেক্ষিতে বাজারে ওই দ্রব্যের যে চাহিদা সেটা কমে যাবে, চাহিদা কমে গিয়ে দ্রব্যের মূল্যটা কমে যাবে এবং সামগ্রিকভাবে অর্থনীতিতে মুদ্রাস্ফীতিটা কমে যাবে। গ হচ্ছে মজুরি নিয়ন্ত্রণ। অনেক সময় শ্রমিকরা মালিক পক্ষকে চাপ সৃষ্টি করে মজুরি বৃদ্ধির জন্য। তো দেশে যদি মুদ্রাস্ফীতি থাকে তখন সরকার একটা নির্দিষ্ট মজুরি নির্ধারণ করে দিতে পারে যে এর বেশি মজুরি হবে না। তখন কি হবে? তখন দেখা যাবে যে মজুরি ওই পর্যায়ে রাখার জন্য উৎপাদিত যে দ্রব্য সেটার দামটা কমে যাবে। উৎপাদিত দ্রব্যের দাম কমে গেলে মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণে চলে আসবে। ঘ হচ্ছে উৎপাদন বৃদ্ধি। মুদ্রাস্ফীতি থাকলে আমরা জানি যে দ্রব্যের চাহিদা বেড়ে যায় এবং সেই সাথে সাথে কিন্তু উৎপাদন বাড়ে না। কিন্তু এখানে সরকার যদি একটা উদ্যোগ নেয় যে অব্যবহৃত যে সম্পদগুলো আছে সেগুলো যদি উৎপাদনের কাজে লাগায় তাহলে কি হবে? উৎপাদন বেড়ে যাবে, যার ফলে অতিরিক্ত যে চাহিদা সেটা মোকাবেলা করাটা সম্ভব হবে, যার ফলে দ্রব্যের দামটা স্থিতিশীল থাকবে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। আমাদের শেষ পয়েন্টটা হচ্ছে আমদানি বৃদ্ধি। দেশে মুদ্রাস্ফীতি থাকলে এবং ওই মুহূর্তে যদি সেই দ্রব্যের যোগানটা বাড়ানো না যায় তাহলে সরকার কি করতে পারে? সরকার ওই দ্রব্যটা বিদেশ থেকে আমদানি করতে পারে। ওই দ্রব্যটা যখন বিদেশ থেকে আমদানি করা হবে তখন কিন্তু দ্রব্যের দামটা কমে যাবে, দ্রব্যের দাম কমে গিয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। এই হচ্ছে যে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য যে পদক্ষেপগুলো নেওয়া যায় সেগুলো সম্পর্কে আমরা জানলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।